নমস্কার। সঠিক সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান সমস্যার সমাধান নিয়ে আমি দীপান্বিতা উপস্থিত হয়ে গেছি। জানি ঠিক এই সময় আপনারা কিন্তু টিভির চ্যানেল খুলে বসে থাকেন এই অনুষ্ঠানটি দেখবেন বলে। আসলে জানেন তো, এই অনুষ্ঠান আপনাদের সমস্যার সমাধান করে দেয়। আর এই অনুষ্ঠান আপনাদের কি শিখিয়েছে? এই অনুষ্ঠান বলে দেয় যে হয়তো আপনি অনেক সমস্যার মধ্যে রয়েছেন এবং সেই সমস্যার মধ্যে যখন রয়েছেন মনে হচ্ছে ভাল লাগছে না, কিছু কি একটা বিরক্তিকর জীবন। কিন্তু না, সমস্যা আসলে আসে আমাদের জীবনের নতুন পথ খুঁজে দিতে। আর তাই আমাদের প্রত্যেকের প্রিয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী শ্রী শ্রী মা কি বলতেন যে তোমার জীবনে যদি সমস্যা না থাকে, সমস্যাবিহীন জীবনের মধ্যে যদি থাকো, তাহলে তুমি ভাববে তুমি ভুল রাস্তা দিয়ে হাঁটছো। আসলে এটাই জীবনের ধর্ম যে আপনি যখন এগিয়ে চলবেন তখন নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা আসবে, কিন্তু আপনার সমাধান আমরা করে দেব। আপনার সমস্যার সমাধান করে দেবেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি এই অনুষ্ঠানে থাকেন, যার খ্যাতি কিন্তু আন্তর্জাতিক স্তরে, এবং এক কথায় বলতে গেলে তার উপমা একমাত্র তিনি নিজেই হতে পারেন। কারণ যে কোনো বিষয় নিয়ে তিনি এতটা পরিশ্রম করেন এবং তার অভিজ্ঞতা এই সব মিলিয়ে তিনি আপনাদের যে সমাধানগুলো দিয়ে দিচ্ছেন সেটার কিন্তু একেবারে জুড়ি মেলে না। আজকের অনুষ্ঠানেও তিনি উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য। তাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। জয় শ্রী ঠাকুর, জয় শ্রী ঠাকুর, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের বাধা বিঘ্ন তো আসবেই লাইফে, তাও বলে কি আমরা থেমে থাকবো? থেমে থাকবো না। উঠতে যদি না পারো দৌড়তে হবে, দৌড়তে যদি না পারো হাঁটতে হবে, হাঁটতে যদি না পারো হামাগুড়ি দিতে হবে। থেমে থাকলে হবে না। থামলেই কিন্তু জ্বালা যন্ত্রণা, থামলেই কষ্ট। তুমি যদি থেমে থাকো, ঘুমিয়ে থাকো, সমাজ দেখতে পারবে না। তুমি ঘুমিয়ে রয়েছো, তুমি সকালবেলা তুমি দেরি করে উঠছো, কি মিস করছো? সেই সকালটাকে তুমি মিস করছো, সকালে সেই মর্নিংটাকে মিস করছো, সকালে সেই সূর্যটাকে মিস করছো। তোমরা কখনো 5টার সূর্য দেখেছো? 4টের সূর্য দেখেছো? 4টের সময় সূর্য ওঠে না, কিন্তু যে সূর্য ওঠার যে আগের মুহূর্তটা, ওই সময়টা দেখবে তো একদিন। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তটা একবার দেখো, দারুণ, অসাধারণ। আমি সবাইকে বলবো যে ম্যাক্সিমাম পার্সেন্ট যারা আছো আমার অনুষ্ঠান দেখো, তারা জানো যে সকাল 4:30 5টার সময় থেকে যদি তুমি দিনটা শুরু করো না, 5টা থেকে, তোমার দিনটা 5টা থেকে শুরু করো, তুমি দিনে অনেকটা আগিয়ে যাবে, অনেকটা। তুমি বছরের শেষে হিসাব করবে যে তুমি অনেক দিন, হয়তো 1.5 বছর 2 বছর, তুমি 1 বছর বেশি পেয়েছো। তুমি যদি 5টা থেকে শুরু না করে তুমি যদি 7টা থেকে শুরু করো, তুমি পিছনে পড়ে গেলে। 8টা থেকে শুরু করলে আরও পিছনে পড়ে গেলে। 10টা থেকে শুরু করলে তোমার লাইফে কিচ্ছু নেই। 12টা থেকে শুরু করলে, অনেকে আছে আমি দেখেছি রাত জেগে জেগে ফোন ঘাটে, রাত জেগে জেগে এই ফোনটা ঘাটছে, ঘেটে 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 ঘুমোতে যাচ্ছে 2টোর সময়, রাত 2টো বাজে তখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠছে 12টার সময়, ফ্রেশ হয়ে স্নান টেনান করে 1টা 1:30টার সময় বন্ধুদের সাথে একটু আড্ডা মেরে গল্প টল্প করে একটু ঘুরে আবার ঘুমিয়ে পড়লো। পড়াশুনো কোন দিন গেল, কোন দিন গেল না, কলেজ কোন দিন হলো, কোন দিন হলো না, স্কুল কোন দিন গেল, কোন দিন গেল না, টিউশন কোন দিন গেল না, এইভাবে চলছে লাইফটা। ঠিক আছে, বাবার টাকা আছে, পয়সা আছে, কাজ করে যাচ্ছি। যখনই নিজের ঘাড়ে চললো, বাবার কিছু অ্যাক্সিডেন্ট বা বাবার কিছু হয়ে গেল, নিজের কাঁধে যখন পড়লো তখন আফসোস। এরকম একটা একটা ছেলের, তোমাকে ছোট্ট একটা গল্প শোনাই। একটা ছেলে, সে প্রচুর টাকা ওড়াতো, বাবার প্রচুর টাকা ছিল, খুব ভালো কাজ করতেন বাবা, প্রচুর টাকা রোজগার করতো। ছেলে ছিল পাড়ার হিরো, পাড়ায় সে ছিল হিরো। সত্যি তার বন্ধুর অভাব ছিল না, প্রচুর বন্ধু, প্রচুর ফ্রেন্ড সার্কেল। এবং সেই ছেলেটি তার বন্ধু হওয়ার জন্য, ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, মেয়েরা তার দিকে একদম ফোকাস, সেই ফোকাস। কারণ তার কাছে টাকা, অগন্তি টাকা, কাজ তো করতে হয় না, কাজ করে বাবা, এবং টাকা সে ওড়ায়। কোনো কিছুতে, কোনো কাজে সবার আগে সেই ছেলেটির নাম। একদিন হঠাৎ করে বাবার শরীর খারাপ, বাবাকে চিকিৎসা করাতে গিয়ে
বাবার জীবন শেষ, সেখানে তার বাবা সমাপ্ত, সেখানে এন্ড তার লাইফ। সেই ছেলেটি তখন দিশেহারা, কি করবে? টাকা পয়সা আছে কিন্তু সে তো কিছু জানে না, কিচ্ছু করার মতো নেই। আস্তে আস্তে সোর্স অফ ইনকাম যে জায়গাটা সেটা তো কমে গেল, কিন্তু সোর্স অফ ইনকাম কমে গেল কিন্তু তার খরচার হাত তো কমলো না, সেই খরচার হাত তো তার বেড়েই গেছে, বেড়েই রয়েছে। তখন সেই মুহূর্ত কে দেখে? 2 দিন কষ্ট, 3 দিনের দিন, 4 দিনের দিন, যা ছিল সর্বোচ্চ, মানে মানে কি বলবো, মানে ভাষা পাচ্ছি না, একদম উড়িয়ে যাচ্ছে, ওড়াতে 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 সে যখন আর ওড়ানোর রাশি মানে টাকা আর পেল না, অর্থ আর পেল না, তখন কি করবে? সে তখন কাজের সন্ধান করছে। কাজ তো সে কখনো শেখেনি, কাজে তো সে কখনো যায়নি, সে তো ভালো পড়াশুনোও করে না, ভালো চাকরি করবে তাও যায় না। ছোট্ট ছেলে, কে চাকরি দেবে, কে কাজ দেবে? এই করতে করতে আজও স্ট্রাগল করে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে। যে ছেলেটি আজ ঘুমোতে পারে না ঠিক মতো, আজ খেতে পারে না ঠিক মতো, আজ শখ চাইলে শখ মেটাতে পারে না, কোথায় গেল সেই বন্ধু? আজ তার কাছে আর বন্ধু নেই, আজ তার কাছে কোনো মেয়েরা সেভাবে তাকায় না তার দিকে, কোনো ছেলেরা তার দিকে সেইভাবে ফোকাস করে না। আগে যারা বন্ধু ছিল তারা দূরে সরে গেছে ভয়ে, যদি কিছু চেয়ে বসে। সেই জায়গা থেকে সেই ছেলেটি এখন বুঝতে পেরেছে আসল জিনিস, কিন্তু বুঝলে লাভ নেই, কারণ সময় যে সে নষ্ট করে ফেলেছে, সময়ের কাজ সময় সে করেনি, তার জন্য সে আজ বৃথা, সে আজ পস্তাচ্ছে, সে আজ আফসোস করছে, সে আজ বুঝতে পারছে যে আসল কি। সে বিয়ে করেছে, তার সন্তানকে সে সেই শিক্ষাটা লার্ন দিচ্ছে, এবং তার সন্তান সেইভাবে বেড়ে উঠছে। কিভাবে? যেভাবে ওর বেড়ে ওঠার কথা ছিল ওই ছেলেটির। যদি ওই ছেলেটি বেড়ে উঠতো, আজকে ওই ছেলেটি সবার শীর্ষে থাকতো, কিন্তু সে বেড়ে ওঠেনি। এটাই আমি তোমাকে বলবো, সময়ের কাজ সময় না করলে সাকসেস পাবে না, সাফল্য পাবে না, তুমি হারিয়ে যাবে তুমি, অন্য লোক হাসবে, তুমি হারিয়ে যাবে। তুমি যখন উঠে দাঁড়াবে, অন্য লোক তখন তোমাকে শাবাশি দেবে, হাসবে না, সে বলবে বাহ তুই পেরেছিস, তোর দেখা দেখি আমাদেরও করতে হবে। যখন তুমি কিছু পারবে না, তখন দেখবে তোমাকে কেউ শাবাশি দেবে না, বলবে না তুই পারবি, তুই ওঠ, তুই কর, তোর দ্বারা হবে, কেউ বলবে না। যখন তুমি কিছু করে দেখাবে, না আমি জানতাম তুমি পারবে, তোমার দ্বারা হবে, তুমি পারবে, তোমাকে করতেই হবে, তুমি করেছো, সাকসেস হয়েছে, আমি জানি তুমি সাফল্য হবে, সাফল্য শীর্ষে পৌঁছবে, তখনও জানতো সাফল্য শীর্ষে পৌঁছবে। যখনও পারছে না, তখন কেউ বলছে না তুই পারবি, তোর দ্বারা হবে। এটাই যেটা এখন বলছো, সেটা যদি আগে বলতে তাহলে আরো সাকসেস পেতো। কে আছো আমাদের সাথে? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, বলুন। আমি অভিজিৎ মজুমদার বলছিলাম। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি বলছিলাম কলকাতা থেকে। আচ্ছা, এখন আছি আমি তারাপীঠে। ওকে ওকে, বলুন। মানে তারাপীঠ থেকে অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমেই বুধার সাথে কথা বলে নি। হ্যাঁ। এটাকে জয় শ্রী রামকৃষ্ণ। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। মানে বলো। বহুদিন ধরে অনুষ্ঠান দেখি, অনেকবার চেষ্টাও করেছি, মানে কোনোভাবেই আপনার টাইমিং এর সাথে কোনোভাবে আমার হচ্ছিল না। আপনার যে অনুষ্ঠানটা যে টাইমে হয়, প্রত্যেকটা সময় কোথাও কিছু করি না, আপনার অনুষ্ঠানে বসে আমি কতটি চেষ্টা করি, দাদা ফোন করেছি কত জায়গায়, আপনার ওই তারাপীঠে হোর্ডিং লাগানো আছে না, হ্যাঁ ওই হোর্ডিং দিয়ে নাম্বার নিয়ে কল করি, কিন্তু ওটা তো আপনি ফোন ধরছেন, অন্যজন ফোন ধরছে, আপনার সাথে কোনোভাবেই কথা বলতে পারছে না। বহুদিন পর দাদা আপনার সাথে লাইনটা পেলাম। আচ্ছা 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 আচ্ছা, কি জানতে চাইছো তুমি? আমি এখন আমার হোটেলে বসেই আপনার অনুষ্ঠানটা দেখছি। তোমার হোটেল? আমার মানে জানি না, ছোটখাটো একটু কেন করে কয়েকটা হোটেল বিজে নেওয়ার একটা দুটো আমার নিজস্ব রয়েছে। ওকে, আচ্ছা হোটেলের নামটা বলুন। না থাক, নাম বলতে হবে না, নাম বলতে হবে বলতে না, না, আচ্ছা। না না না, এটা উনি ম্যাডাম আমি একটুখানি বলতে চাই না, টিভি মিডিয়া নাম বলতে হবে না। যাই হোক, তাহলে বিজ্ঞাপন হয়ে যাবে। তারপরেও আপনি তো জানেন আমার হোটেলে হয়তো তারাপীঠে যেহেতু অনেক আসে, আপনার কোনদিন দর্শন পাইনি। আচ্ছা,
তোমাকে একটা কথা বলি, আসল কথা কি জানো তো, কি কিছু কিছু সিস্টেম থাকে, ধরো ওনার হোটেলে অনেক জ্যোতিষতান্ত্রিকরা যায়, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এবার সেই জায়গা থেকে যদি ও। বলে দেয় এই হোটেল, তাহলে ভাববে যে এনার সাথে কন্টাক্ট আছে, আমরা আর যাবো না ওখানে। সবই তো একদম, একটা হ্যাঁ, বিজনেসের এইটা ব্যাপার কিন্তু কাজ থাকে, করে, এই মানসিকতা হ্যাঁ, রয়েছে মানসিকতা অনেকের। অনেকের আছে না, যে জয়দেব শাস্ত্রীকে ইনি এত এই মালিক এত ভালোবাসে, এই হোটেলে আমি যাবো, এই হোটেলে যাবে না, তো ওনার ব্যবসাটা হ্যাম্পার হবে। ঠিক আছে, আমি জানি এখন অনেকেই আছে মানে জ্যোতিষের চেম্বারে বসতে চায় না, অনেকেই আছে, মানে আমারও 4-5টা চেম্বার রয়েছে আর কি, হ্যাঁ। তো মানে বহু ব্যক্তি যারা আমার খুব ক্লোজ কাছের, তারা হয়তো আসে, বসে, এবং বহু ব্যক্তি জয়দেব শাস্ত্রীর চেম্বারে বসবো, তাহলে তো ওনার সব ক্লায়েন্ট মানে আমার ক্লায়েন্ট, ওনার মানে এরকম একটা থিঙ্কিং থাকে। তো সবাই তো সমান নয়। তো তোমার যদি ভালো লাগে তাহলে আমাকে তুমি নিশ্চয়ই কন্টাক্ট করবে, কন্টাক্ট করেছো। তোমাকে আমি তিনটে জিনিস বলবো। তোমার কথা শুনে যেটা বুঝলাম, আমাকে তিনটে জিনিস বলো তো। আমি তোমার জন্য তিনটে না, আমি তোমার জন্য আরও কিছু বলবো। তিনটে জিনিস আমি শুনবো, সেটা হলো তুমি যে কোনো একটা গাছের নাম বলো। স্যার 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 77 স্যার। ইয়েস। যে কোনো একটি ফলের নাম বলো। স্যার আমি তো আমটা করি, কিন্তু আপেলটা আমার খুব ভালো লাগে। ইয়েস। আমি তোমাকে একটা কথা বলি, তোমার পার্টনার ছিল, পার্টনার যখন ছিল তখন থেকে তোমার বিজনেসটা একটু ডাউনের দিকে যাচ্ছে। এখন তোমার আই থিঙ্ক এখন এই মুহূর্তে তোমার কোনো পার্টনার নেই, যার জন্য তোমার হোটেল বিজনেসটা চলছে, কিন্তু তুমি স্যাটিসফ্যাকশন পাচ্ছ না। তুমি চাইছো যে আমার তো লিজে রয়েছে, আমি চাইছি আমার আরও কিছু হোটেল হোক, এই ধরনের তোমার থিঙ্কিং রয়েছে। কিন্তু আমি তোমাকে বলবো, তোমার হোটেল হবে, তুমি প্রচণ্ড রিচ ফ্যামিলির ছেলে, এবং মানে খুব মানে বড় লোকের ছেলে, খুব বড় লোক আর কি, তুমি মানে অর্থ সম্পন্ন ব্যক্তিত্ব তোমার, মানে টাকা পয়সা ধন দৌলত তোমার কোনো কিছুতে কমতি নেই, কিন্তু তুমি স্যাটিসফ্যাকশনের অভাব, তুমি স্যাটিসফ্যাকশন পাচ্ছ না। তুমি কি পারিবারিক দিক থেকে বা ফ্যামিলির দিক থেকে কি খুব একটু সমস্যার মধ্যে আছো কি, বলো তো? হ্যাঁ, একটু মানে অনেকটাই আছি সমস্যা। এটা কি মানে বাড়ির ফ্যামিলি দিক থেকে বাবা একটা প্রেশার দিচ্ছে, যে মানে একটা সাংসারিক একটা অশান্তি চলছে, আর আমার নিজেরও একটা মানে পার্সোনাল একটা চলছে, যে জীবনে এত কিছু করতে পারছি, যে নিজের যে হোটেল সেটা আমি কিছু ভাবে করতে পারছি না। দেখো, একটা কথা তো নিজের তো হবেই, আজ নয় কাল তো হবে। এরকম স্যার আপনার বলে 13খানা হোটেল রয়েছে বিভিন্ন জায়গায়, দীঘা, পুরী, এমনকি আমি ব্যাংককে 1খানা নিয়েছি নিজের উপর। আমি কোনোভাবে বাবা বলছে তুই যে পয়সা ইনভেস্ট করছিস কর, ভালো, কিন্তু নিজের করার চেষ্টা কর। আমি তোমাকে একটা কথা বলি, তোমার বাবা তো তোমার কথা ঠিকই বলেছে, সর্বদাই তোমার নিজের হওয়া দরকার। আমি তোমাকে একটা কথা বলবো, জাস্ট আমি তোমাকে একটা কথা বলি, ফার্স্ট অফ অল, হোটেল যে নামে তুমি করছো সেটা তোমার ফ্যামিলির নামে করছো, এটা বন্ধ করো। 1 নম্বর, তোমার নাম মানে নামটা মনে হয় ফ্যামিলির নাম বা এইসব নামকরণটা খুব দরকার, নামকরণের জন্য এটা একটা। আর দ্বিতীয়ত, তুমি যেসব জায়গায় হোটেল নিচ্ছ তোমার সাথে বাস্তুগত দিক থেকে মিলছে না, ম্যাচ হচ্ছে না, যার জন্য তুমি মানে সেই হোটেলগুলি থেকে সেইভাবে তুমি রিটার্নটা পাচ্ছ না। সত্যি পাচ্ছি না। আমি কি বলুন তো, একটা আমি সব জানি মানে আমার বন্ধু সার্কেল তারা কিভাবে তাদের ইয়েটা করছে, আর আমি কিভাবে মানে আমার মানে ধরে দেখেছি জাস্ট এটাই। 3 নম্বর কথাটি হলো যে তুমি আর্নিং তোমার হয় না তা না, কিন্তু তোমার ইনকামের ম্যাক্সিমাম টাকাটা চলে যায় আয়াসিতে, হ্যাঁ, মানে কি বলবো, যেটা বাংলা ভাষায় হলো মদ, মেয়ে ছেলে, এই টাইপের জিনিসে, মানে একটা বাজে ভাষায় আমি তোমাকে বললাম, মানে ফুর্তিতে চলে যায়। কিন্তু সত্যি কথা, মেয়েরা তো মায়ের সমান, তুমি কিন্তু সেই মেয়েদের জায়গাটিকে তুমি কিন্তু মানে প্রচুর মানে কি বলবো, মানে তোমার লোভ আর কি এই জায়গাটার উপরে। তো এই জায়গাটাকে তোমাকে বন্ধ করতে হবে। মানে ড্রিঙ্ক করো তুমি প্রচুর পরিমাণে, তুমি মনে হয় এখনও মনে হয় তুমি আছো করে, মানে আমি যে ভাইব্রেশনটা পাচ্ছি আর কি, যে বলছো তো তুমি ড্রিঙ্ক করো, এটাকে তোমাকে একটু কন্ট্রোলে করতে হবে, বা না করলে খুবই ভালো হয়। এবং তোমাকে ম্যাক্সিমাম টাইমে আমার মনে হয়, যেটা আমি ভাইব্রেশনে পাচ্ছি, তুমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু তুমি চিকিৎসার জন্য তুমি বাইরে যাচ্ছ চিকিৎসার জন্য, কিন্তু তুমি চিকিৎসার জন্য কিন্তু তুমি
এখন থেকে ঠিক করছো না যে তোমার কেন ওটা হচ্ছে, ওটা কমাচ্ছ না, কিন্তু তুমি চিকিৎসার জন্য তুমি টাকা খরচা করছো। তো তোমার ঘরে নিশ্চয়ই বউ আছে, রয়েছে তো, কিন্তু তুমি বাইরে বাইরে কেন তুমি মানে ফুর্তি করছো, এটা এটা কেন করছো বলো তো? এটা তো করা উচিত নয়। তোমার বাড়িতে তো আছে, বাড়ি তোমার একজন মানে স্ত্রী, তার তো বাদদুয়া লাগে না, তার তো মানে একটা আহাট লাগে। এইগুলি করে তুমি আবার বলছো তোমার, তুমি পয়সা দিয়ে কি করবে? তুমি পয়সা রোজগার করবে, তুমি ফুর্তি করে উড়িয়ে দেবে। এর জন্য তো মানে ঈশ্বরেরও তো একটা থাকে যে আমি কাকে দেব, দিতে চাইছে, দেবে তোমাকে, কিন্তু রিটার্ন দেবে, কিন্তু লক্ষ্মী তো চলে যাচ্ছে আর কি, লক্ষ্মী তো শেষ হয়ে যাচ্ছে। তুমি তোমার বাবার আছে, তুমি নিশ্চিন্তে তুমি তোমার টাকা দিয়ে যদি বিজনেস করো তুমি দাঁড়াতে পারবে না, আমি তোমাকে বলে দেবো, লিখে দেবো। যেহেতু তোমার বাবা খুব কষ্ট করে মনে হয় এই জায়গায় এসছে, তোমার বাবা কিন্তু খুব কষ্ট করে রয়েছে, এবং তোমার বাবা কিন্তু খুব একটা বড় লোকের ছেলে ছিল না, উনি কিন্তু নিজে বাবা মানে খুব কষ্ট বলেছে, বলবো যে অনেক কষ্ট করেই ইয়ে করেছে। আমাকে তো ওই জন্যই বাড়িতে বললাম, আপনি তো প্রথমেই বললেন যে অশান্তি তো বাড়িতে করছো না। হ্যাঁ, তো আমি তোমাকে একটা কথা বলি, তুমি তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো, তুমি তুমি আমার কথা শোনো, বলো বলো। আমার ওইভাবে কি হয়নি, বহুত কষ্ট করে আমার আজকে জায়গাটা আসতে হয়েছে। কিন্তু তোমার তোমার কি কষ্ট করতে হয়নি তো? না, আমার সেভাবে কষ্ট করতে হয়। তোমার বাবা কষ্ট করেন, তুমি কষ্ট করনি। তুমি বলো, তুমি কি আমার কথা শুনবে, হ্যাঁ কি না বলো? শুনবে আমার কথা? নিশ্চয়ই 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 শুনবো। তা তুমি আজকে থেকে বলো, আমি আর বাইরে কোনো মানে অবৈধ কাজ করব না, বলো বলো কথা দিচ্ছি, বলো, বাইরে বাইরে কোনো অবৈধ কাজ করব না। না 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 না, তুমি তুমি বাইরে অবৈধ কাজ, কথা দিচ্ছি। আর তুমি তাড়াতাড়ি আসলে আপনার সাথে দেখা করবো, আর আমি যদি এর মধ্যে যদি ইয়েতে যাই তো আমি গিয়ে আপনার সাথে কথা বলবো। কলকাতা যদি ড্রিঙ্ক করবে না বলো, ড্রিঙ্ক করবে না তো? না না না, আমার তারাপীঠে জানো, আমার তারাপীঠে আমি বলতে নেই, আমার নিজস্ব ওখানে ফ্ল্যাট রয়েছে তারাপীঠে, তারামা অ্যাপার্টমেন্ট আছে, এবং ওখানে আমি প্রতি মাসে যাই, প্রতি মাসে ওখানে থাকি। ওখানে আমি মা তারা অ্যাপার্টমেন্ট, কি তারামা অ্যাপার্টমেন্ট, কি কি বল জানো তো, একদম দ্বারকা ব্রিজের পাশ থেকে গলেতে যাবে ছুটে, এবার ওখানে তোমাদের ওই কাছাকাছি হয়তো রয়েছে তোমাদের হোটেল, ওই ওই হোটেল থেকে তুমি যাবে আমার ওখানে। আমি প্রতি মাসে যাই ওখানে, ওখানে আমি গিয়ে কিছু গুপ্ত ক্রিয়া করি তন্ত্রের। হ্যাঁ, আমার আমার কথা তুমি তুমি যেখানে তুমি যদি মনে করো তো ঠিক আছে, তো তুমি যদি তারাপীঠে তুমি যে প্রতি মাসে আমি যে তুমি ফোন করে আসবে, এবং তোমাকে প্রথমে যদি আমার কাছে আসো তাহলে কিন্তু মদ ছেড়ে আসতে হবে, যদি পারো। মদ খেতে পারবে না, বলো পারবে না তো? তাহলে দেখো, তুমি দু একদিন শখের বসে খাচ্ছ ঠিক আছে, কিন্তু এরকম যে রেগুলার বেসিক যে করছো এটা করবে না, এটা তুমি বন্ধ করো। আর তুমি ফুর্তি বন্ধ করো। আমি তোমায় বললাম, তুমি 1 বছরে 4টে হোটেলের মালিক হবে, আমি তোমায় বললাম চ্যালেঞ্জ দিয়ে। তুমি না হতে পারো, আমার দায়িত্ব। 1 বছরে 1 ইয়ারে তুমি 4টে হোটেল তুমি কিনবে। কোন দিকে কিনবে, কোন জায়গায় কিনবে, কোনটা তোমার জন্য সুইটেবল? তোমার জন্য তারাপীঠটা সুইটেবল, না তোমার জন্য কামাখ্যাটা সুইটেবল, না তোমার জন্য পুরী সুইটেবল, না তোমার জন্য দক্ষিণেশ্বর, মানে কোনটা সুইটেবল আমি বলবো। তোমার পূর্ব দিক সুইটেবল, না পশ্চিম দিক, না উত্তর দিক, না দক্ষিণ দিক, না অগ্নিকোণ, না বায়ুকোণ, না ঈশান কোণ, কোন দিকে, না নৈঋত কোণ, আমি বলে দেবো তোমাকে। তুমি যদি আমার কথা শুনে চলো, যদি যদি ছাড়তে পারো, একদম একদম আমি আছি, ভালো থাকো। একদম ভালো থাকবেন। এবং দেখুন, এই যে শৃঙ্খলা পরায়ণ জীবন আমাদের গ্রহদের কতটা এফেক্ট করে, মানে গ্রহের আনুকূল্য কি পাওয়া যায় একটা শৃঙ্খলা পরায়ণ জীবন। আজকে আমি তোমাকে একটা কথা বলি, আজকে বলি, দেখো আজকে একটা শিক্ষক, সেই শিক্ষককে তুমি যদি কোনো ভালো মানুষের পাওয়ার দাও, সেই শিক্ষকের ডিগ্রি যদি আরো বাড়িয়ে দাও, সেই শিক্ষক যদি পিএইচডি করে এবং আরো যদি ডিগ্রি বাড়ায়, এবং সেই শিক্ষকের শিক্ষকতার জন্য আরো মানুষের সেই শিক্ষা দান করবে ভালো দিকে। যদি একজন পাড়ার মস্তান ডন, যে সবাইকে ধুমকি দিচ্ছে, তোলাবাজি করছে, তাকে যদি তুমি পাওয়ার দিয়ে দাও, তাকে যদি সবার পাওয়ার দিয়ে দাও, তাকে সবাই সাপোর্ট করে, তাহলে কি হবে? সে তোলাবাজিটা যদি মানে 1000 টাকা নেয় কারো কাছ থেকে, সে 10,000 টাকা চাইবে।
তাই তো? তার মানে কি, যার গ্রহর এইখানে অনেকে ভুল করে। আমি দেখেছি অনেক জ্যোতিষীরা কি করে, দশায় আছে, আচ্ছা কেতুর দশায় আছো, আচ্ছা একটা ক্যাটসাই পড়ে নাও। এই যে দশা অন্তর্দশা যে বিচারটা করে না, একদম নেগেটিভ। আজকে কেতুকে পাওয়ার দিয়ে দিচ্ছে, পাওয়ার দিতে না, শনির দশায় শনিকে নীলা দিচ্ছে। নীলা এটা পাওয়ার নয়, এটাকে শেষ করে দিচ্ছে, ফিনিশ করে দিচ্ছে। ব্যালেন্স করতে হবে তোমাকে, শনি কি দিচ্ছে, ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে, কত ডিগ্রিতে আছে ও, কিভাবে রয়েছে, কোন ঘরে কিসের সাথে কানেক্ট রয়েছে, তোমার পঞ্চমে কি আছে, ষষ্ঠমে কি আছে, সপ্তমে কি আছে, অষ্টমে কি আছে, ফার্স্ট প্রথম ঘর কিসের কারকতা কি দিচ্ছে, 7 সপ্তম ঘর কার জন্য, অষ্টম ঘর কি দিচ্ছে, সুখ না দুঃখ না আত্মীয় না ইনকাম কি দিচ্ছে, এইগুলিকে জানতে হবে। আজকে 12টা ঘরের সম্বন্ধে জানতে হবে তোরে বাবা। জ্যোতিষটা তো সহজ নয় তো। আজকে তোমার যে তুমি যে দশায় রয়েছো, যে বিংশোত্তরী মহাদশাতে তুমি যে রয়েছো, সেই মহাদশা তোমার রবির আছে, এবং যে অন্তর্দশায় আছো সেই অন্তর্দশা রয়েছে তোমার মঙ্গলের। তাহলে আমার মানে কেউ যদি রবি মঙ্গলের পাওয়ারটা বাড়িয়ে দেয়, রবির বাড়িয়ে দিল, মঙ্গলটা বাড়িয়ে দিল, তাহলে কি হবে, সে উত্তেজিত হয়ে যাবে, আরো রাগ হয়ে যাবে, আরো টেম্পটেড হয়ে যাবে, আরো মানে বলবে উল্টো পাল্টা, সে মাথা ঠিক থাকবে না, তার সাকসেস সে পাবে। বিজনেস করতে গেলে সে বিজনেসে তার হঠতার সিদ্ধান্তে সে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। ব্যাপারগুলি বুঝতে হবে, পাওয়ার বাড়ালেই হবে না। আজকে কেউ গেলে একটা আংটি পরিয়ে দিলাম, কেউ গেলে একটা আমি পাথর দিয়ে দিলাম, কেউ গেলে এটা করলে নয়। যারা অভিজ্ঞ জ্যোতিষী, যারা বোঝে, আরে আমরা বংশ পরম্পরার অ্যাস্ট্রোলজার রে ভাই, আমরা আজকে 14 পুরুষ অ্যাস্ট্রোলজি বংশের ছেলে। আমি আজকে আমার বাপ ঠাকুরদাদা 14 ঘুষি, কেউ করেছে কেউ করেনি, কিন্তু অ্যাস্ট্রোলজি সবাই জানে আমাদের ফ্যামিলিতে। হয়তো কেউ করেছে কেউ করেনি, অন্য পেশায় রয়েছে, কিন্তু জ্যোতিষে গুলে খাওয়া জ্যোতিষে। আজকে আমার জ্যাঠা থেকে শুরু করে, আমার কাকা থেকে শুরু করে, আজকে আমার বাবারা 6 ভাই, তো 6 ভাই জ্যোতিষ লাইনে রয়েছে। তাহলে সেই যে জায়গাটা আজকে এমন রয়েছে না, আজকে এই জ্যোতিষ তন্ত্রটা এমন একটা জিনিস, তারা জ্যোতিষী করতে, তন্ত্র করতে গিয়ে এমন বিদ্যা, এমন ক্রিয়া করতে গিয়ে, আজকে আমি গর্বের সহিত বললেও বলা যায় না, আজকে গর্বের সহিত আজকে এমন হয়েছে, আমার বাবারা 6 ভাই, 5 ভাই তন্ত্রতে মারা গেছে। বলবে কি এরকম কথা? আমি বলি না এসব কথা, দুঃখের অনেক কথা রয়েছে। তন্ত্র এত সহজ নয়। আজকে আমাকে আমার বাবা তন্ত্রতে নামতে দেবে না, জানে এই ছেলেটি আমার একটা মাত্র ছেলে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই আমার গুরুদেব এসে বলছে যে না, তোমার ছেলে একমাত্র, যে এর যদি তন্ত্রতে না থাকে তাহলে তোমার বংশাবৃত শেষ হয়ে যাবে। ব্যাপারটা এটাই, যার 5টা ভাই তন্ত্রক্রিয়াতে মারা যায়, তার সন্তানকে তন্ত্রতে নামানো, এটা চারটিখানি কথা নয় রে ভাই। আজকে জয়দেব শাস্ত্রী, আজকে জ্যোতিষ তান্ত্রিক চারটিখানি কথা নয়। আজকে আমাদের পুরো বংশটা এই লাইনে। আজকে বাবা তন্ত্রের মানে কি বলবো, তন্ত্র এমন কিছু নেই যে সে জানে না, এমন কিছু নেই। এবং সেই ব্যক্তি এখন এই মুহূর্তে এই সময় সে জীবিত, এখন তার কাছে তুমি যাও, সে কিচ্ছু করবে না, সে জানে 50 বছরের পরে সেই তন্ত্রের সেই শক্তি থাকে না। ম্যাক্সিমাম পাওয়ার আমাকে দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম মানে 99.5% পাওয়ার আমাকে দিয়ে দিয়েছে। এবং সেই জায়গা থেকে আজকে আমি চুটিয়ে কাজ করছি, যে কাজ কেউ করতে পারে না, চ্যালেঞ্জ দিয়ে সেই কাজ আমি করে যাচ্ছি। সাকসেস না এমনি আসে না, তন্ত্র জ্যোতিষ এটা আলাদা পার্ট। ওই আজকে তিলক দিলাম, রুদ্রাক্ষ বললাম, জ্যোতিষী হলাম, তা নয়। সাকসেস সাফল্য যদি পেতে হয়, একবার ওয়ান টাইম মিট মি, কথা বলো আমার সাথে, দেখো কি করি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। যদি কিছু জানতে হয়, বুঝতে হয়, দেখতে হয়, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী ফলো করো, দেখো কি পাবে ওর মধ্যে। ভালো থাকুন, নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বৈষ্ণবঘাটা পাটুলি থেকে এই দাদা এসেছেন একান্ন কালীবাড়ি মন্দিরে, যেটি অবস্থিত হচ্ছে মধ্যম গ্রামে। তো প্রথমে আপনার আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে সাক্ষাৎ কিভাবে হয়েছে? প্রথমে আমি গিয়েছিলাম, তা উনি আমার সঙ্গে দেখে বললেন যে আমার মধ্যম গ্রামের বাড়ি, ওখানে 51 বাড়ি কালী মন্দির আছে, ওখানে পুজো টুজো হয়। তা
বলেছিল যে ফলহারি নামে অবস্থায় আসতে, এখানে এসে দেখলাম বেশ ভালোই লাগলো। পুজো টুজো চলছে এবং পুজো করছে, যজ্ঞের আহুতি হচ্ছে, বেশ ভালো লাগলো। আচ্ছা, আপনার মানে সাক্ষাতের অভিজ্ঞতাটা কিরকম? ভালোই, উনি এমনি দেখলেন, বললেন সব কিছু। আচ্ছা, যা যা প্রেডিকশন করেছেন সেটা আপনার কতটা ঠিক হয়েছে? ঠিকই হয়, সবই ঠিক হয়। পুরো ঠিক হয়েছে? আমার ছেলের ব্যাপারে জানলাম আগে ও লকডাউন থেকে বাড়িতে বসে থেকে টিভিতে প্রোগ্রাম শুনে আমার খুব বিশ্বাস হলো। আমি তার জন্যে আমি ফোনে নাম্বারটা নিয়ে আমি ফোন করে এখানে এসেছি। চৌমাথায় কোনখানটা লাভবো সেখানটাও জেনে এসে আগে এসেছিলাম কালীবাড়িতে দক্ষিণেশ্বরে, তারপরে এখানে এসে ছেলের কাছে ভালোই পেয়েছি। কি করতো ছেলে তখন? ছেলে বিস্কুটের গাড়ি চালায়। হ্যাঁ, কিন্তু প্রবলেম কি ছিল? ছেলে খুব রাগী হতো, অ্যাক্সিডেন্ট হতো, তারপরে খুব রেগে তো বাড়িতে টাকা পয়সা তো দিত উনি। তারপরে কিছু জায়গায় দেখেছিলাম টোটোটা বলো তোমার ছেলের একটা ভাড়া আছে, অন্য জায়গাতেও বলেছে? হ্যাঁ বলেছিল, তার জন্য আমি ওখানে বিশ্বাস করিনি। আমি এই বাবার কথা বিশ্বাস টিভিতে করে আমি এখানেই এসেছি। আমি এক জায়গায় বলেছিল আমি ভালো করবি না, আমি ওখানে আমি করবো না, আমি যেখানে আমার বিশ্বাস আছে সেখানেই যাব। এখানেই এসে যেটা জি বললো সবই সঠিক বলতে এখানেই আমি এসে ছেলে মারা গ্রহ কাটাতে অনেক ছেলে ভালো, আগের থেকে অনেক ভালো, তাই জন্যই মেয়েকেও আবার নিয়ে এসেছি। বাড়ির ঠিক কাছেই 51 পীঠের অন্যতম পীঠ বর্গভীমা রয়েছে এবং সেই মন্দিরে আপনি যান পুজো দিতে। আচ্ছা, সেইখান থেকে আজকে 51 কালীবাড়ি মন্দিরে কিভাবে পৌঁছলেন? ওই দাদার প্রোগ্রাম দেখে ভালো লাগলো, আচ্ছা। যে এখানে যদি আসতে পারি খুব ভালো হয়, এই দেখে আমরা এসেছি। এই প্রথম প্রোগ্রাম দেখে তারপরে ওনার সাথে কিভাবে দেখা করলেন? ফোনে যোগাযোগ করলাম, হ্যাঁ, ফোনে যোগাযোগ করে আসছিলাম। ফোনে বললেন আজকে এখানে আসার কথা। আচ্ছা, কেমন মন্দির কেমন লেগেছে? ভালো লাগছে। ভালো লেগেছে। আর এখানে পুজো যজ্ঞ ভালো লেগেছে। আর কতটা আশা আছে যে আপনার যে সমস্যা আছে সেটা পুরো মানে আপনি ওভারকাম করতে আশা তো করছি আমার মানে এটা যেটা নিয়ে আসছি ভালো হবে। আর ওনাকে মানুষ হিসেবে কেমন লাগলো? মানুষ হিসেবে খুব ভালো লাগলো। আমার নাম সঞ্জু মাইতি, আমি হুগলি কুন্তিঘাট থেকে এসেছি। আজকে এখানে এসে 51 কালীবাড়িতে খুব ভালোই লাগলো। শাস্ত্রীজির সাথে কথা বললাম, তিনি উপদেশ দিল নতুন কিছু করার। তারপর এখানকার পরিবেশটাও খুব ভালো। দেখি শাস্ত্রীজির কথা খুব ভালো লেগেছে। আমি ওনাকে ফলো করতাম, উনি টিভিতে যেগুলো বলতো ওই কথাগুলো আমি ফলো করতাম, অনেক কাজেও দিত। তো একবার সরাসরি দেখার ইচ্ছা ছিল, তো একবার দেখে গেলাম, বেশ ভালোই লাগলো। এখানকার ঠাকুর মন্দির খুব ভালো, মানে ওনার কথা শুনে বিশ্বাস, হ্যাঁ ওনাকে দেখে বিশ্বাস করতে হবে। ওনার কথা এত ভালোভাবে মেলে, 100% হয়তো মিলেই যায়। তো ওনাকে দেখে আমার খুব বিশ্বাস। তো আমার অ্যাস্ট্রোলজারের উপর একদম ঠিকঠাক, আমি বলবো আমার খুব পছন্দ, আমি ওই জন্য এখানে এসেছি। আজকে এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যেমন এই দিদিরা একটি গাড়ি ভাড়া করে, কজন মিলে আসলেন? 5 জন মিলে গাড়ি ভাড়া করে এসেছেন। তো এই যে কেন মনে হলো যে যাই গাড়ি ভাড়া করে দেখে আসি? আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা, আর দিদি ভাইকেও খুব ভালো লেগেছে, দাদা ভাইকেও খুব ভালো লেগেছে, তাই আমরা অনেক দূর থেকে এসেছি। বাবা আমরা বললাম এইবারে আমরা বাড়ি যাব আর একটু ওই মানে কিছু জিনিস এখান থেকে নিয়ে যাব, সংগ্রহ করবো বলে তার জন্য একটু দেরি করছি, মানে যেতে দেরি হবে তার জন্য আমরা আসছি। আর মন্দির যজ্ঞ কেমন লাগে? ভালো লেগেছে, আর দিদি ভাইকেও খুব ভালো লেগেছে। আমাদের টিভিতে আমরা দেখি, এই টিভিতে দেখি বা সরাসরি আমরা দেখলাম, জিনিসটা বুঝতে পারলাম কিরকম। সবসময় চ্যানেলে তো দেখলে হবে না, নিজের চোখে দেখা চ্যানেলে দেখা পার্থক্য আছে। এই নিজেরা দেখলাম চোখে, এটাই আমাদের আনন্দ।